যে গল্পটা আমি ইতিমধ্যে হয়তোবা অনেকখানে বলেছি, শুনেছেন, কিন্তু এটা আজকে যে পরিস্থিতি সে পরিস্থিতি না বললেই না। সেটা হচ্ছে যে একজন খুব বড় গায়ক, তাকে সঙ্গীত সম্মেলনে দাওয়াত করা হয়েছে। তিনি গাছের আরো অনেক সঙ্গীতজ্ঞ আছেন। সকলের সঙ্গীত শেষ হওয়ার পরে তার টার্ম যখন আসলো তখন তিনি গান গাইতে শুরু করলেন। গান গাইতে শুরু করলে একটু চোখ বুঝে, যা হয় ক্লাসিক্যাল মিউজিক, যারা গান তারা তার প্রাণ দিয়ে গান। অনেকক্ষণ গাওয়ার পরে তিনি যখন চোখ মেললেন তখন দেখলেন যে কেউ নেই হাউসে, শুধুমাত্র একজন বসে আছে। সে একজন বসে আছে, সে আপনার, উনি ভাবলেন যে ওই ব্যক্তিটি হচ্ছে সবচেয়ে বোদ্ধা, সঙ্গীত বোদ্ধা। সুতরাং উনি তাকে ডেকে নিয়ে এসে বুকে জড়িয়ে ধরলেন যে আপনি হচ্ছেন সত্যি সঙ্গীতের আসল ভক্ত। তো আমি তো বসে আছি, এই মাত্র যে শতরঞ্চিটার বসে আপনি গান গাচ্ছেন, ওই শতরঞ্চিটা আমার। আপনার কখন গান শেষ হবে তারপর আমি যাব। আমি কথা এই জন্য বললাম মাননীয় স্পিকার, যে আমাদের সালাউদ্দিন সাহেবের এই অসাধারণ একটা বক্তব্যের পরে আমি একজন মেঠো রাজনীতিবিদ, আমার বক্তব্য এখন ঠিক ওই রকমই একটা অবস্থা দাঁড়াবে। তারপরে নিয়ম, আমার নেতা নির্দেশ যে বলে ফেলেন আপনি, আমি সেই কারণে আপনার কিছু কথা বলতে চাই, যা একটু ভিন্নভাবে বলবো। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে জাতি বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এই 50 বছর পরেও ঠিক যে জায়গায় আমাদের যাওয়া উচিত ছিল সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারিনি মাননীয় স্পিকার। এটা আমাদের দুর্ভাগ্য। এটাই আমার কাছে মনে হয় যে আমাদের কোথাও একটা সমস্যা আছে, যে সমস্যাগুলো আমাদের নেতৃত্বকে সেই জায়গায় পৌঁছাতে দেয় না, যে কারণে হয়তোবা আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না। মাননীয় স্পিকার, বিগত 15 বছর আমরা একটা ভয়াবহ ফ্যাসিজমের অধীনে ছিলাম। গোটা জাতি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, খুন হয়েছে এবং তাদের সমস্ত স্বপ্নগুলো বিনষ্ট হয়ে গেছে। এই ভয়াবহতার মধ্যে আমাদের অর্থনীতি যখন প্রায় খাদে পড়ে গিয়েছিল এবং আমাদের সেই জুলাইয়ের অভ্যুত্থানের পরে যখন নতুন করে আমরা বাঁচার জন্য স্বপ্ন দেখছি, তখন আমাদের নেতা সেই দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আমরা যখন একটা নির্বাচনের পরে অত্যন্ত সাফল্যের সঙ্গে সরকার গঠন করতে সক্ষম হয়েছি, সেই সরকার সত্যিকার কথা বলতে কি একদম খাদে পড়ে যাওয়া অর্থনীতিকে টেনে তুলে নেওয়ার চেষ্টা করেছে। আজকের এই বাজেট আমাদের আমার পাশেই বসা আমাদের আমির খুশরো মাহমুদ চৌধুরী সাহেব, সেই সাহসী মানুষ যিনি খাদে পড়ে গিয়ে উপরে ওঠার চেষ্টা করেন, সেই চেষ্টাটা তিনি করেছেন এই বাজেটের মধ্যে দিয়ে। এই বাজেট তো শুধু একটা অঙ্কের হিসাব নয় মাননীয় স্পিকার, এই বাজেট হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি। এই সিঁড়িতে ওঠার জন্য তিনি আমাদেরকে বাজেট দিয়েছেন। আমি বাজেট সম্পর্কে দীর্ঘ আলোচনা করব না। আমি শুধু আপনাদেরকে, অনেকেই বলেছেন যে এই বাজেটের কোনো নীতি নেই, সেইভাবে বলা হয়নি, পথরেখা নেই বলা হয়নি। কিন্তু এই বাজেটে যদি আপনারা দেখেন, যে বাজেটের উপরে ছোট্ট একটা বইও বের করেছেন, এখানে বলা আছে যে 3টি প্রধান আর, যে আর্টটার উপর ভিত্তি করে, এক মিনিট, রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রেস্টোরেশন, রিকনস্ট্রাকশন, অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে অর্থনীতির অবনতির ধারাকে রোধ করবে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে পুনঃপ্রতিষ্ঠা করবে, আগামী 3 বছরের মধ্যে রাজস্ব ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ ও বেসরকারি খাত উন্নয়ন, আর্থিক খাত পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ, মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করবে। আগামী 5 বছরের মধ্যে অর্থনীতির কাঠামোগত রূপান্তর, উদ্ভাবন নির্ভর প্রবৃত্তিতে উত্তরণ, বাণিজ্য বহুমুখীকরণ ও অন্তর্বর্তীমূলক ও টেকসই প্রবৃদ্ধি। মাননীয় স্পিকার, এই বাজেটে যে প্রশ্নগুলো এসছে, সমালোচনাগুলো এসছে, যে আপনার একটা আপনার জনতুষ্টিমূলক একটা বাজেট, একটা আপনার একটা এমন একটা বাজেট যা অর্জন করা সম্ভব নয়, এমন একটা বাজেট যেখানে আপনার এটা একটা
উচ্চ অভিলাষী বাজেট হয়েছে। মাননীয় স্পিকার, বিএনপি হচ্ছে সেই দল যে দল সব সময় একেবারে ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল। 1975 সালে যখন রাজনৈতিক পটভূমির পরিবর্তন হয়েছে এবং যখন বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি বলা হচ্ছিল, সেই সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু একে টেনে উপরে তুলেছেন এবং নতুন করে বাংলাদেশকে একটা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন। বিএনপি হচ্ছে সেই দল যে দলটি 1990 সালে একটা ভয়াবহ স্বৈরাচারী শাসনের পরে, মিলিটারি শাসনের পরে দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে আবার উঠে এসেছে সামনের দিকে এবং সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিয়েছে। যে কারণে যখন বিএনপি সরকার পদত্যাগ করে আবার নির্বাচন দিয়ে ক্ষমতা দিয়ে দেয়, সেই সময়ও কিন্তু এই বিএনপির যে আপনার প্রবৃদ্ধির হার, সেই প্রবৃদ্ধির হার কিন্তু অনেক বেশি ছিল এবং তখন বলা হয়েছিল গোল্ডম্যান স্যাক্স থেকে যেটা একটা ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছিল বন্ধুগণ। স্পিকার, মাননীয় স্পিকার, আমার যে কথাটা বলতে চাচ্ছি যে বিএনপি সবসময় লড়াই করতে জানে, বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে, বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে সাফল্য অর্জন করে। এই প্রমাণ আমরা বারবার এই বিএনপির সাথে দেখেছি। আজকে আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য আরো বিশেষ করে যে তিনি এমন সময় যে দায়িত্বটা নিয়েছেন, এবং আমি তাকে একবার বলেছিলাম যে আপনি ফরেন মিনিস্ট্রি নেন, তিনি বলেন না আমি অর্থ মন্ত্রণালয়ে থাকবো। হি অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ এবং আজকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি আমরা সবাই এই বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন, তিনি উতরে যাবেন এবং বাংলাদেশকে তিনি